প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক শফিকুল করিম। শুভ সকাল। আপনাকে শুভ সকাল। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে আমি পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, কোন খাতে কত কমানোর প্রস্তাব, বরাদ্দ কমছে শিক্ষা স্বাস্থ্যেও জাতীয় বাজেট। মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা, একজনের মৃত্যুদণ্ড, ৩ জন খালাস, রায় অসন্তুষ্ট শিশুটির মা। আকর্ষণ হারাচ্ছে জাতীয় জাদুঘর, কমছে দর্শক। দৈনিক সমকাল, অবরুদ্ধ নগর ভবন, উপদেষ্টা সচিবকে অবাঞ্ছিত ঘোষণা। ঢাকায় রাজুকের এক কর্মচারীর ৩৬ ফ্ল্যাট। দৈনিক যুগান্তর, যমুনামুখী লং মার্চের হুঁশিয়ারি, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি বিএনপির। হিটু শেখের মৃত্যুদণ্ড, স্ত্রী ও 2 ছেলে খালাস। কালের কণ্ঠের শিরোনাম, রাক্ষুসে ব্যাংক পরিচালকরা অধরা। শিশু আসিয়া ধর্ষণ হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড। ক্ষুদ্র ঋণী ব্যাংকিংয়ের ভবিষ্যৎ, প্রধান উপদেষ্টা বলেছেন। বাংলাদেশ প্রতিদিন, দিন দিন বাড়ছে অসন্তোষ, পুশিনে বড় আশঙ্কা। খুলনার সমাবেশে তারুণ্যের ঢল। মানব জমিনের শিরোনাম, নগর ভবনে তালা, উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা। ৬,০০০ লাইসেন্সকৃত অস্ত্রের হদিশ নেই। খবরের কাগজ, পাচারের অর্থে দেশে দেশে সামিটের সম্পদের পাহাড়। একজনের ফাঁসি, খালাস ৩, আসিয়া ধর্ষণ হত্যা মামলার রায়। সন্তুষ্টি অসন্তুষ্টি দুই আছে। আমার দেশ, দুর্নীতিবাজ আওয়ামীদের তালিকা করছে সিআইডি। প্রেসিডেন্ট পদে বাংলাদেশের প্রার্থী তৌহিদ হোসেন, জাতিসংঘ সাধারণ পরিষদ। সময়ের আলো, তালাবদ্ধ নগর ভবন, এনসিপিতে ভিড়ছে আওয়ামী লীগ নেতাকর্মীরা, কি ভাবছে বিএনপি। দৈনিক করতোয়া, ধর্ষক হিটু শেখের মৃত্যুদণ্ড। কালবেলার শিরোনাম, কেন্দ্রের কারিশমায় জিপিএ পাসের জোয়ার, ইশরাকের মেয়রের চেয়ার কত দূর। ইনকিলাব, দমন হবে সন্ত্রাস, পররাষ্ট্র মন্ত্রণালয়ে তোলপাড়, আলোচনায় সচিব জসিমউদ্দিনের বিদায়। রূপালী বাংলাদেশ, রূপপুর আওয়ামী লীগের ফ্যান্টাসি প্রকল্প, আসিয়া ধর্ষণ ও হত্যায় হিটু শেখের মৃত্যুদণ্ড। দৈনিক জনকণ্ঠ, ১.৫ শতাধিক রাজনীতিবিদ, দুদকের জালে শেখ হাসিনা সহ 5 বছরে ৩.৫ কোটি টাকার সম্পদ জব্দ, 8 মাসে 13,000 কোটি টাকার সম্পদ ক্রোক। আপনি শিরোনাম শুনলেন, আমরা একটি বিশেষ আলোচনা করতে চাই। শিশু আসিয়া, এই শিশুটির ধর্ষণ সময়ে সারা দেশব্যাপী তোলপাড় শুরু হয়ে গেছিল। একটি বাচ্চা মেয়ে, এবং সে যার দ্বারা নির্যাতিত হলো তিনি হলেন তার বোনের শ্বশুর। বোনের শ্বশুর মানে বাবা, মানে আমাদের সামাজিক বাস্তবতা সংস্কৃতি তাই বলে। এই আলোচনাগুলো করতেও কিন্তু খুব লজ্জা লাগে আমাদের, কিন্তু আলোচনা করতে চাই এই জন্যেই যে দ্রুততম, সম্ভবত দ্রুততম সময়ে এই মামলার রায় হলো। ধর্ষক হিটু শেখের মৃত্যুদণ্ড, বাকি 3 জন খালাস। আসিয়ার মা আবার এই ব্যাপারে অসন্তোষ প্রকাশ করেছেন। একটু আপনার কাছে। হ্যাঁ, আমি এটা দেখেছি। আপনি যেটা বলেছেন যে আসলে আমাদের সমাজে এই সমস্ত ঘটনা নিয়ে খুবই লজ্জা লাগে। খবরের কাগজে পড়তেও লজ্জা লাগে। খবরের কাগজে যখন এই সমস্ত ছাপা হয়, সে যে বাড়িতে ফ্যামিলি সহ আমরা বসবাস করি, সেখানে ছেলেপেলেদের সামনে সেই কাগজটা খুলতেও লজ্জা লাগে। সামাজিক এমন একটা অবস্থায় আমরা অবস্থান করছি। তবে এটা বোধহয় 1 মার্চের ঘটনা। 1 মার্চ থেকে 25 দিনের মাথায়, যেদিন থেকে এজাহারভুক্ত করা হয়েছে আসামিদের বিরুদ্ধে, তার থেকে 25 দিনের মধ্যে সেই বিচারটা পেয়েছি। খুব সংক্ষিপ্ত সময় এটা হয়েছে এবং জনগণ খুব খুশি হয়েছে। যেই বাচ্চাটি আসিয়ার মা অসন্তুষ্ট হয়েছেন। তিনি প্রশ্ন করেছেন যে যারা তাকে সহযোগিতা হলো, হিটু শেখকে সহযোগিতা করেছে, তারা কেন শাস্তি পেল না। তিনি এরকম অবলীলায় এরকম একটা প্রশ্ন করেছেন। আমি নিজেও তো অসন্তুষ্ট এই রায়ে। এই কারণে অসন্তুষ্ট যে এরা তো সহযোগী ছিল, এর জন্য তার বলার কিছু দরকার নেই। তার শ্বশুরের সাথে যারা ছিল, তার ছেলে, তারপরে শাশুড়ি, উনিও তো একজন অ্যাকমপ্লিশড। তো এদেরকে তো ছেড়ে দেওয়া হলো 3 জনকে, এবং বেকসুর খালাস। তারা বলেছে যে তারা উচ্চ কোর্টে যাবে। এখন এটা একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে,
কিন্তু এর পরেও কিন্তু আরও অনেকগুলো ঘটনা ঘটেছে। আপনি দেখেছেন আরও ধর্ষণের ঘটনা ঘটেছে এবং এই বাচ্চা শিশুদেরকে সে নিয়েই হয়েছে। এমন না যে বয়স্ক কোনো মেয়ে বা 14, 15, 16 বছরের মেয়ে, তার থেকেও কম, একই ধরনের ঘটনা, একই ধরনের ঘটনা ঘটেছে। কাজেই আমরা সমাজ থেকে যে কিছু শিখতে পাচ্ছি বলে আমার কাছে মনে হয় না। এগুলো হচ্ছে আসলে বিকৃত মানুষের মনের মানুষ। এরা সমাজে বসবাস করে, এরা মানুষ কিনা বলতে পারবো না। এদের চরিত্র কিভাবে চিন্তা করে, যেখানে শাশুড়ি সাহায্য করছে, অর্থাৎ যে আপনাকে একটু আগে বললাম এই আলোচনাগুলো এই যে পারিবারিকভাবে এই অনুষ্ঠানটি মানুষ দেখে, কিছু কিছু শব্দ, কিছু কিছু প্রসঙ্গ খুবই আপত্তিকর এবং অপ্রীতিকর মনে হয়, যে বলতেও দ্বিধা লাগে, যে শ্বশুর বাবা সে ধর্ষকের আসামি এবং তার বিরুদ্ধে বিচার হয়েছে। আমরা আশা করি যে অন্ততপক্ষে এই দৃষ্টান্ত একটু ছড়িয়ে পড়ুক, যাতে অপরাধীরা একটু কি বলবো সতর্ক হয়। আমাদের সমাজে একটা সংস্কৃতি আছে, সেই সংস্কৃতিটার উপর যেন আমরা একটু আস্থা রাখতে পারি। একটু রাজনীতির আলোচনায় যেতে চাই, তার কারণ রাজনীতি তো আমাদেরকে নির্ভর করে আমাদের চলতেই হয়। সালাউদ্দিন সাহেব বিএনপির, উনি খুলনায় তারুণ্যের সমাবেশে একটি কথা বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি বিএনপির, যমুনামুখী লং মার্চের হুঁশিয়ারি। কিন্তু তিনি ওই সমাবেশে যে কথাগুলো বলেছেন, এই সরকারের একমাত্র ম্যান্ডেট একটা সাধারণ নির্বাচন করা, একজন বিদেশি নাগরিককে সরকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছে, তাকে বিদায় করুন, নিরপেক্ষতা বজায় রাখতে চাইলে সরকার থেকে এনসিপির 2 প্রতিনিধিকে পদত্যাগ করতে হবে। কি বলবেন? কি বলবো, আমি ইদানিং বেশ কিছুদিন ধরে সালাউদ্দিন সাহেব বেশ বড় গলায় কথাবার্তা বলছেন। জি, আপনি জানেন যে উনি বেশ কিছুদিন আটক ছিলেন, আওয়ামী লীগ সরকারের সময় ভারতে আটকা পড়েছিলেন। উনি এসছেন, অনেকগুলো কথাবার্তা বলছেন এবং ওনার যে বক্তব্যগুলো সেগুলো কিন্তু আসলে বিএনপিরই বক্তব্য, পার্টি হিসেবে বিএনপি এইভাবে বলেন। তবে একটা পর্যায়ে উনি যে গতকালকে বেশ খোলামেলা কথাবার্তা বলেছেন, এ পর্যন্ত বিএনপি এত খোলামেলা কথাবার্তা বলেনি। এবং উনি এটাও বলেছেন যে আজকে যদি আমরা এই সরকারকে এত সাহায্য করেছি, এত সাপোর্ট দিয়েছি, আমরা যদি তাদের বিপক্ষে চলে যাই তাহলে কেমন অবস্থাটা হয়। তো সরকার এই দিকটাতে আমি নিজেই বুঝতে পারি না যে আসলে সরকার কি চাচ্ছেন। যেমন ধরুন যে সর্বতোভাবে সারা দেশের লোকজন সাপোর্ট করেছে এই সরকারকে, শুধুমাত্র একটি জিনিস, সেটি হচ্ছে যে অনাচার, অবিচার, দুঃশাসন, তার বিরুদ্ধে ইনি সরকারটি এসছে এবং নতুন একটি সরকার উপহার দিয়ে তারা চলে যাবে। এটার জন্য এত 9 মাস হয়ে গেছে। 9 মাস কিন্তু অনেক সময়। 9 মাসে আমরা কিন্তু দেশ স্বাধীন করেছি। 9 মাস কিন্তু ফেলনা সময় না। অবশ্যই অবশ্যই। যারা অনেক সময় বলেন 9 মাস কি কোনো একটা সময়, তাদের স্মরণ রাখা উচিত ছিল 1971 সালে আমরা মাত্র 9 মাসের যুদ্ধজয়ী হয়েছি, স্বাধীন দেশ হয়েছে। তো আমাদের প্রত্যাশা বেশি। আপনি আমার মতো যারা আছেন তারা 9 মাসটাকে অনেক দীর্ঘ সময় মনে করি। এই 9 মাসে কিছু হয়েছে কি? সংস্কার আমরা কথা বলছি, 6টি কমিশন হয়েছে, সেই 6টি কমিশনের কোনো কিছু বাস্তবায়িত হয়নি। ধরা যাক, আমি আপনাকে এর আগেও অনেকগুলো বলেছি যে সরকার এই কমিশনের রিপোর্টগুলো বাস্তবায়ন করার জন্য সকলের সাথে আলাপ করলো, তারা এগ্রি করলো, সরকার গঠিত হলো। সেই সরকার, তাদের তো নিজস্ব রাজনীতি আছে, তাই না? যেটাই বলুক না, এনসিপি যদি তারা রাষ্ট্র ক্ষমতায় আসে, জামাত যদি ক্ষমতায় আসে, বিএনপি যদি ক্ষমতায় আসে বা অন্য যারা আসে, তাদের নিজস্ব রাজনীতি আছে না? তারা নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করবে না? আপনার আমার দেয়া কেন এজেন্ডা তারা বাস্তবায়ন করতে যাবে? তাদের তো অস্তিত্বই থাকে না। কিন্তু তারপরে ধরে নিচ্ছি সুন্দর কিছু জিনিস যেগুলো আছে সংস্কারের জন্য প্রয়োজন, সেগুলো করতে পারে। কই এডুকেশন সংস্কারের উপর তো কোনো সংস্কার দেখলাম না। মানে শিক্ষাই জাতির মেরুদণ্ড বলি আমরা তো কিছু বলি। এবং ইউনূস সাহেব যেই সরকারের প্রধান, আমরা তো ওনার কাছ থেকে এটা আশা করতে পারি যে উনি একটা শিক্ষা সংস্কার করবে। কই শিক্ষা সংস্কার নিয়ে কোনো কথাবার্তা নেই। বরং আমরা কি করলাম, কি কালচারটা দেখলাম, আমরা দেখলাম যে ইন্টারমিডিয়েট যারা পরীক্ষা দেয়নি তাদেরকে আমরা পাশ করিয়ে দিলাম। এই প্রসঙ্গগুলো তো আসলে এত ছোট্ট আলোচনায় আমরা হয়তো আর বাড়াতে পারবো না, কিন্তু তবু প্রশ্ন থেকে যায়। একটু অন্য প্রসঙ্গে যেতে চাই আমি। নগরপিতা, দক্ষিণের মেয়র, মানে আলোচনাটা কেন করছি, চট্টগ্রামে যে প্রক্রিয়ায় মেয়র হলেন,
সেই প্রক্রিয়ার কথা যদি আমরা মনে করি, তাহলে দক্ষিণের নগরের ইশরাক সাহেব কেন হবেন না? মানে এই প্রশ্নটা মানুষের। অবরুদ্ধ নগর ভবন, উপদেষ্টা সচিবকে অবাঞ্ছিত ঘোষণা, ইশরাকের শপথ নিয়ে গড়িমসি। ইশরাক সাহেব জাতীয় প্রেস ক্লাবে গতকাল সাংবাদিক সম্মেলন করে বলেছেন 1 মাসের মধ্যে শপথ করাতে হবে। উনি তো অনেক সময় বেশি দিয়ে দিয়েছেন, তাই কি, তাই না? কারণ যেখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য 1 দিনের সময় দিয়েছিল কিংবা 1 ঘন্টা সময় দিয়েছিল, সেখানে ওনারা দিয়েছেন 1 মাসের সময়। ওনার ধৈর্য আছে, সেই জন্য দিয়েছেন। কিন্তু এত দৃষ্টিকটু লাগে যে আমরা চিটাগংয়ে একরকমভাবে সমাধান করছি, ঢাকা নর্থে আমরা আবার একজন অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করছি। উনি নিয়োগ শুনলাম উনি এই সরকারের কোনো ঘনিষ্ঠ লোকের সাথে পরিচিত আছে। তো এই জিনিসগুলো কিন্তু লোকজন দেখে। আর ইশরাককে হারিয়ে দেওয়া হয়েছিল বলে যেই উনি কেস করেছেন, হাইকোর্ট সেটার রায় দিয়েছে। ইলেকশন কমিশন গেজেট প্রকাশ করেছে, সেই গেজেটটা মিনিস্ট্রি অফ ল, তাহলে আইনের ব্যত্যয়। হ্যাঁ, সেখানে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে। শুধু শপথ গ্রহণের এটা বাকি ছিল, আনুষ্ঠানিকতা বাকি ছিল, সেটা হচ্ছে না। এবং সেটা যখন না হয় তখন হয় কি জানেন, না, নির্বাচন কমিশন যখন গেজেট প্রকাশ করলো তখন কি ওনারা আইন দেখেন নাই? নিশ্চয়ই দেখেছেন। এটা হঠাৎ করে তো হয়নি। ওখানে অসম্ভব শিক্ষিত লোকজন আছে, তারা এইসব সমস্ত কিছু খুঁটিনাটি দেখে এটাকে ঠিক করেছেন। করার পরে সেটা লোকাল গভর্নমেন্টে বোধহয় চলে গেছে। সেইখানে যাওয়ার পরে আমরা সকলেই অপেক্ষা করছিলাম যে সাধারণত দেখা যাচ্ছে এটা পরের দিনই এটা ইমপ্লিমেন্ট হয়ে যায়। কারণ যেহেতু হাইকোর্ট করেছে, প্রজ্ঞাপন জারি হয়েছে, এটা হচ্ছে। এখন কিছু লোক যদি এটাকে নিয়ে সমালোচনা করে, আপনি কি বলবেন আমরা সরকারের বিরুদ্ধে সমালোচনা করছি? আমরা তো সরকারের বিরুদ্ধে মানে ন্যায্য কথা বলার কোনো সুযোগ নেই। হ্যাঁ, এটা কেন হবে না? ইশরাক সাহেবের পিতা 8 বছর মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র ছিলেন এবং উনি খুব সুন্দরভাবে চালিয়েছিলেন। তাকে দেয়া হচ্ছে না, তার মানে আমি যদি এটাকে স্বেচ্ছাচারিতা বলি। অনেক ধন্যবাদ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আপাতত ধরা যায় যদি সমস্যা মিটে যায়, কিন্তু সাথে সাথেই আজকের পত্রপত্রিকা আরেকটি সংবাদ শিরোনাম, 7 কলেজের আলটিমেটাম 24 ঘন্টার। ওই যে 7 কলেজ, সেই 7 কলেজ আবার আলটিমেটাম দিয়েছে, যদি 24 ঘন্টার মধ্যে আমাদের দাবি দেওয়া না মানা হয় তাহলে আমরা আবার রাস্তায় নামবো। আমি তো যতদূর জানতাম যে তাদেরটা সলভ হয়ে গেছিল, একটা বিশ্ববিদ্যালয় হওয়ার কথা, নামও হয়ে গেছিল, কি নামে হবে টবে। হঠাৎ করে সেটা হচ্ছে না বোধহয়, সেই জন্যই তারা আবার নতুন করে দিয়েছে। এবং দে হ্যাভ বিন ইন্সপায়ার্ড যে না, যে দাবি করলেই তো হয়ে যাচ্ছে। এখন তারা দাবি করছে। আপনার মনে থাকার কথা, এই তেজগাঁর এলাকা, তারপরে তিতুমির কলেজের এই এলাকাটা কিন্তু আমাদের একদম বন্ধ ছিল, বেশ কিছুদিন বন্ধ ছিল তাদের এই আন্দোলনের জন্য। এখন যারাই যাচ্ছে তারাই তো আন্দোলন করছে। আপনি দেখেন নগর ভবন তো বন্ধ হয়ে গেছে, ইট হ্যাজ বি শাট ডাউন, 65টা তালা লেগেছে সেইখানে। এরাও যদি এটা করে, এখন ইমপ্লিমেন্ট যদি আপনারা করলেন, যে আপনারা একটা ঘোষণা দিলেন যে আমরা এটা করব, তো আপনারা যে করছেন সেটা তো দেখাতে হবে, তাই না? দৃশ্যমান তো, একটু দৃশ্যমান হতে হবে, যেটাই করেন না কেন দৃশ্যমান হতে হবে। যেমন ধরুন যে জগন্নাথ কলেজে যেটা বলেছেন, জগন্নাথ ইউনিভার্সিটির যে আবাসিক, যে সেদিন আপনার সাথে একজন আলোচনায় বলেছিল যে এটা তো আবাসিক হওয়ার কথা ছিল না, এখন আবাসিক চাচ্ছে তারা। এখন আবাসিক চাইতে গেলে কতগুলো প্রবলেম আছে, জমি দখল করতে হবে, বাসস্থান তৈরি করতে হবে। পুরন ঢাকায় তো করা যাবে না, ওখানে তো এরকম জায়গা নেই। না, সেদিন প্রশ্নটা উঠেছিল যে আবাসিক ভাতার কথা যখন উঠলো, তখন যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আবাসিক ভাতা দেওয়া হয়, তাহলে আর অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যারা দেওয়া হবে না, তারা হয়তো বা দাবি তুলতে পারে, তাহলে আমরা কি দোষটা করলাম। এবং এরা যখন ওখানে ভর্তি হয়েছিল তখন কিন্তু জানতোই যে তারা আবাসিক অবস্থান না। আমরা একেবারে শেষের দিকে, এই আলোচনা হয়তো দীর্ঘায়িত করা যায়, আলোচনা দিনের পর দিন করা যাবে, কিন্তু আমি আরেকটি আলোচনা করে শেষ করতে চাই অনুষ্ঠান। জাতীয় জাদুঘর, মানে পৃথিবীর বিভিন্ন দেশে আপনি বেড়াতে গেলে এই প্রতিষ্ঠানগুলো দেখার চেষ্টা করি আমরা, জাতীয় জাদুঘরে কি আছে সেখানে। কিন্তু আমাদের পত্রিকায় যেটা শিরোনাম হলো, প্রথম আলোর শিরোনাম আজকে, আকর্ষণ হারাচ্ছে জাতীয় জাদুঘর, কমছে দর্শক, আজকে জাদুঘর দিবস। আমি এটা পড়েছি, আপনার এখানে এসেই পড়লাম, পড়ে দেখে একটা জিনিস খুব আশ্চর্য লেগেছে যে ওখান থেকে যে জাদুঘরে যারা কাজ করেন কর্তাবৃন্দ, তারা বলেছেন যে এখানে 1,15,000
স্থাপনা আছে যেগুলো প্রদর্শনের জন্য রাখা আছে, কিন্তু লোকজন দেখতে পাচ্ছে মাত্র 5,000। আচ্ছা, মাত্র 5,000 প্রদর্শনের জন্য রাখা হয়েছে। বাকিগুলো আপনারা কি করছেন? ওটার জন্য কি প্যাকেট করে আরেকটা জাদুঘর করছেন যেখানে দেখানো যাবে না? আচ্ছা, তাহলে এগুলো রেখে লাভটা কি? আরেকটা জিনিস লক্ষ্য করুন যে দর্শক কিন্তু কমে গেছে, অনেক কমে গেছে। কোভিডের সময় কমে গেছে, ঠিক আছে। আমার স্মৃতিটা কিন্তু তাই বলে, যেমন ধরেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় সেই সময়কার স্মৃতি এখনো মনে পড়ে। জাতীয় জাদুঘরে ঢোকার জন্য দর্শকদের কিউ, ওই টিকিট কেনার কিউ, তারপরে লাইন, সে কি বিরাট লাইন দিত। মানে পরিবারের লোকজন বাচ্চাদেরকে সাথে করে নিয়ে আসতো, বাবা মা সাথে করে নিয়ে আসতেন। এখন সেই ট্রেন্ডটা নেই। এখানে এই রিপোর্টটাতে বেশ কিছু লোককে উদ্ধৃত করা হয়েছে, তাদের সাথে আলাপ আলোচনা করা হয়েছে যারা ঢাকার বাইরেতে এসেছেন। মজার ব্যাপারটা হচ্ছে জানেন, অনেকেই আশেপাশে যে হসপিটালগুলোতে চিকিৎসার জন্য আসেন না, তখন যে সময়টা পায় তারা ঘুরতে আসে, তারা ওখানে যায় ঘুরতে আসে। অর্থাৎ পাস টাইম তাদের ওটা, ঠিক আছে, পাস টাইম ইজ গুড। পাস টাইম তো তারা রমনা পার্কও কাটাতে পারতো, না কাটিয়ে তারা জাদুঘর দেখছে। এবং 2018-19 ছিল দর্শক সংখ্যা ছিল গড়ে 6 লাখের উপরে, 6,40,000। আচ্ছা, এটা কমতে কমতে এখন বোধহয় 3.5-4 লাখ টাকা, 4 লক্ষ লোকে এসছে। এবং এদের ম্যাক্সিমাম হচ্ছে যারা ওখানে চিকিৎসার জন্য আসে। আচ্ছা, হ্যাঁ, তো আমার কাছে যেটা মনে হয় যে তারাও ব্যবস্থাপনার কথা বলেছে। ওখানে যে মহাপরিচালক যিনি আছেন, স্থায়ী কোনো নেই, একজন এডিশন সেক্রেটারিকে ওখানে রাখা হয়েছে, উনি মাঝে মাঝে আসেন। এডিশন সেক্রেটারি অনেকগুলো কাজ থাকে সরকারে, সেখান থেকে উনি সময় পেয়ে কতটুকু সময় পান ওখানে আসার জন্য। আর কি ব্যবস্থাপনাটার সাথে শুধু না, আপনি নিশ্চয়ই আমরা বাইরে যখন যাই, আমরা 2-1টা জাদুঘর দেখেছি, সেই পরিষ্কার পরিচ্ছন্ন আকর্ষণ একটা। ওখানে আপনি যদি একটা বসে একটা জিনিসের দিকে তাকিয়ে থাকেন, এরকম হচ্ছে। আপনি যেটা বলতে চাইছেন যে সময়ের সাথে তাল মিলিয়ে প্রত্যেকটা জিনিসকে একটা পরিবর্তনের জায়গা আনা দরকার। এবং আপনি যখন একটা এক্সিবিট দেখছেন, আমি তো ফ্রান্সের লুভ মিউজিয়ামে গিয়েছিলাম, যেখানে মোনালিসার ছবিটা টাঙানো আছে। লক্ষ লক্ষ দর্শক যাচ্ছে প্রতিদিন। আপনাকে তো আকর্ষণীয় করতে হবে আপনাকে। এবং আমরা বলি যে আমাদের ইয়াং জেনারেশন কিছু শিখছে না, শিখবে কোথার থেকে? আমরা তো তাদের আকর্ষণটা তৈরি করতে হবে, আকর্ষণটা তৈরি করতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, শেষে জাদুঘরের প্রসঙ্গ উঠলো। আর জাদুঘর দিবস, একটা বিষয় বলি, আমরা একটা সময় দেখতাম যে বাবা মারা সন্তানদের নিয়ে চিড়িয়াখানায় যেতেন, জাদুঘরে যেতেন, পার্কে বেড়াতে যেতেন। এই যে আজকে ঘরবন্দি মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা অ্যাপসের মধ্যে, বিশেষ করে মোবাইল ফোনে আসক্ত হয়ে যেভাবে নিজেদের সময়টাকে হত্যা করছেন, সেটা বোধ করি পারিবারিকভাবে একটা আলোচনায় আসা দরকার। আমার সন্তানকে আমরা কতটুকু ঘরের মধ্যে বন্দি রাখবো, নাকি একটু বাইরের দুনিয়াটা দেখাবো? সামাজিক যোগাযোগ মাধ্যমে বাইরের দুনিয়াটা দেখাবেন আপনি, কিন্তু সেটার থেকে একেবারে বাস্তব দুনিয়াটাকে দেখানোটা খুবই জরুরি। এটাই বোধ করি সময়ের দাবি। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।